স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। রাজধানীর গুলশানের বাসায় রাত্রি যাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাত 8:30টার পর তিনি গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়িতে পৌঁছান। সেখানেই পরিবার নিয়ে অবস্থান করছেন তিনি। এর পাশেই ফিরোজা নামের বাড়িটি তার মা খালেদা জিয়ার বাসভবন। এর আগে সন্ধ্যা 7:30টার দিকে হাসপাতাল থেকে বের হয়ে ফিরোজার উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। তার আগমন ঘিরে বাসার গেইটে আগে থেকে অবস্থান নেন বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা। তারেক রহমানকে বহন করা গাড়ি বাসার সামনে আসলে কর্মী সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। দর্শক, এই বিষয়ে জানাতে রাজধানীর গুলশান থেকে যুক্ত আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। কথা বলছি তার সাথে। স্বস্তিকা, গুলশানে 196 নম্বর বাসা ঘিরে এখনো কি নেতাকর্মীরা অবস্থান করছেন কিনা জানাবেন। সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? নুজহাত, ঠিক এই সকাল বেলাও এবং এই শীত উপেক্ষা করেও কিছু নেতাকর্মীরা গুলশানের বাসার সামনে আসতে শুরু করেছেন এবং ঠিক 196 নম্বর বাসায়, যে বাসাটায় তারেক রহমানের জন্য তৈরি হয়েছিল, সেই বাসাটাতেই কিন্তু উনি রাত্রি যাপন করেছেন এবং সেই বাসার সামনের দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করছি। বাসার সামনে কিন্তু এখনও সেই সবার আগে বাংলাদেশ লেখা গাড়িটি রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নিরাপত্তা কর্মীরা রয়েছে, সেই নিরাপত্তা কর্মীরা কিন্তু ঠিক এই গুলশান যে সড়কটি, ওই তার বাসার সামনে সড়কটিতে কিন্তু ঠিক কঠোর নিরাপত্তা দিয়ে রেখেছেন এবং কিছু ব্যক্তিগত গাড়ি ওই বাসার সামনে দিয়ে যাতায়াতের সুযোগ রয়েছে। তাছাড়া অন্য কোনো স্বাভাবিক কোনো গাড়ি বা মোটরযান চালিত কোনো গাড়ি ওই বাসার সামনে দিয়ে কিন্তু যাতায়াতের ক্ষেত্রে কিছুটা বেগ পেতে হচ্ছে যারা আসলে যাওয়ার চেষ্টা করছে। তাছাড়াও কিন্তু সন্দেহভাজন কাউকে দেখলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তার যেসব নিরাপত্তা কর্মীরা রয়েছে তারা কিন্তু তাদের সাথে কথা বলছেন এবং কথা বলে যদি তারা মনে করছেন যে না, তিনি তার পরিচয়ে কোনো সমস্যা নাই, তারপরেই কিন্তু তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই যে নিরাপত্তার যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু আমরা সকাল থেকেই দেখছি এবং ঠিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠিক পুরো সেই বাসার যত দূর আসলে চোখ দৃষ্টিসীমানা আসলে যায়, ঠিক তত দূরই কিন্তু তারা আসলে রেখেছেন, নিরাপত্তা দিয়ে রেখেছেন। পাশাপাশি কিন্তু ওনার যে বিএনপির বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা যতটা জানতে পেরেছি, আজ কিন্তু শুক্রবার, বিশেষ একটি নামাজের দিন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও কিন্তু দিনটি একটি বিশেষ দিন, কারণ দীর্ঘ 1.5 যুগ তিনি বিদেশে এই নামাজটি হয়তো আদায় করেছেন, কিন্তু দেশের মাটিতে এই প্রথম কিন্তু উনি নামাজ আদায় করবেন এবং সেই বিষয়টি কিন্তু বিএনপির বিভিন্ন সূত্র বলছে যে গুলশানের একটি মসজিদে তিনি এই জুম্মার নামাজের যে নামাজ, সেই নামাজটি আদায় করবেন এবং সেই নামাজ আদায়ের জন্য কিন্তু উনি বেলা 12টার দিকে বাসা থেকে বের হবেন বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি এবং তারপরে কিন্তু ওনার যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু সর্বপ্রথম কিন্তু নিজ বাবার যে কবর রয়েছেন, সেই কবর জিয়ারতের উদ্দেশ্যে যাবেন, কারণ এই দীর্ঘ 1.5 যুগ ওনার বাংলাদেশের মাটি, বাংলাদেশের মা, সব কিছু যেমন তার জন্য ঠিক আবেগের একটি জায়গা, ঠিক তেমনই কিন্তু এই বিএনপির যে কাণ্ডারি, বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ এবং তার যে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সমাধিতে কিন্তু তিনি ঠিক অনেক বছর পর, দীর্ঘ 1.5 যুগ পর কিন্তু নিজে যাবেন এবং সমাধিস্থল ছুঁয়ে এই সমাধিস্থলের তার যে প্রার্থনা রয়েছে, তার যে দোয়া রয়েছে, সেটি কিন্তু করবেন এবং সেই জায়গায় কিন্তু উনি জুম্মার নামাজ আদায়ের পর ঠিক দুপুর 2টার দিকে কিন্তু সেই চন্দ্রিমা উদ্যান বা শেরে বাংলা নগরে যেখানে জিয়ার কবরটি রয়েছে, সেই কবরের উদ্দেশ্যে রওনা হবেন এবং তার পরপরই কিন্তু তিনি ঠিক সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা করবেন এবং শহীদ যারা মুক্তিযোদ্ধা রয়েছে, সেই মুক্তিযোদ্ধাদের স্মরণের জন্য, তাদের সম্মান জানানোর জন্য তিনি কিন্তু সেই সাভারে যাবেন, সাভার স্মৃতিসৌধে যাবেন।
সাভার স্মৃতিসৌধের পর তার যে বাসায় ফেরা বা নেতাকর্মীদের সাথে তাদের যে বসার যে বিষয়টি সেটি এখনো বিএনপি নিশ্চিত না করলেও সাভারের যে তার যে যাত্রা সেই বিষয়টি আসলে বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। নুজহাত, এই ছিল গুলশান থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, রাজধানীর গুলশান থেকে যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি আজ শ্রদ্ধা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই উপলক্ষে সাভারের স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়ক ও মহাসড়কে শোভা পাচ্ছে ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান। দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 3 দিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তিনি। এজন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। শুক্রবার জুমার নামাজের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করবেন। সে উপলক্ষে আমরা স্মৃতিসৌধ এবং গণপূর্ত কর্তৃপক্ষ স্মৃতিসৌধকে পরিষ্কার পরিপাটি করে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রেখেছি। তারেক রহমানকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে আনন্দ ও উচ্ছ্বাস। তার আসার পথ সুগম এবং মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা পর্যন্ত আমরা পাশে থাকবো। বিএনপির প্রত্যেকটা কর্মীতে একজন করে তারেক রহমান। আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে ইনশাল্লাহ তারেক রহমানের সমস্ত নিরাপত্তা এবং অনুষ্ঠানের শৃঙ্খলা সম্পন্ন রক্ষা করব ইনশাল্লাহ। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 8 শতাধিক পুলিশ এখানে মোতায়েন থাকবে। আর মূলত যে নিরাপত্তার জন্য নির্ধারিত কোনো সংখ্যা নাই, যদি প্রয়োজন মনে হয় আমরা আরো বেশি পুলিশ মোতায়েন করব। আমাদের মূল টার্গেট মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। দলের শীর্ষ নেতাকে স্বাগত জানাতে সাভার সহ আশপাশের এলাকায় ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুনে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। দর্শক, সাভারের জাতীয় স্মৃতিসৌধে আছেন আমাদের আরেক সহকর্মী এম এ হালিম। আমরা কথা বলছি তার সাথে। হালিম, আর কয়েক ঘন্টা পরেই তো তারেক রহমান স্মৃতিসৌধে আসছেন, তো এই কর্মসূচির বিষয়ে আমাদের বিস্তারিত জানান। জাহাত, যে বিষয়টা আপনি বলছিলেন, এখানে আমি যে স্মৃতিসৌধে রয়েছি সেখানে আমরা একটু আগে কিন্তু স্মৃতিসৌধের যে মূল ফটক সেখানে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে কিছু নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তারা কাজ করছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, তো আজকে এই জুমার নামাজের পরপরই যে এই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব যিনি চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু এখানে আসবেন শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং সেই শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা স্থানীয় বিএনপি নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি উৎসব আমেজ যে বিরাজ করছে এবং তারা যেমনটি প্রস্তুতি নিয়েছেন গতকালকে থেকে আমরা দেখতে পেয়েছি ঢাকা রিচা মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন দিয়ে তারা, কারণ দীর্ঘ এই 17 বছর পর তারেক রহমান আজকে সাভারে আসছেন, সেটি কিন্তু তাদের জন্য একটি বড় পাওয়া বলে তারা জানিয়েছেন। সেই সাথে এখানে আমরা দেখতে পেয়েছি নিরাপত্তার যে বিষয়টি, সেই ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কালকে দুপুর থেকে এই জাতীয় স্মৃতিসৌধে তারা এখানে পরিদর্শন করেছিলেন এবং গত রাতে কিন্তু ঢাকা জেলা পুলিশ সুপার তিনিও কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধে আসছিলেন। এবং আজকে কিন্তু এই ঢাকার ইচ্ছা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট এবং স্মৃতিসৌধে কিন্তু এখানে প্রায় 8 শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে, পাশাপাশি সাদা পোশাকধারী তারাও থাকবে। এবং সেই যে নিরাপত্তার বিষয়টি মাথায় নিয়ে কিন্তু আজকে আমরা জানতে পেরেছি 11টার দিকে এখানে পুলিশের একটি ব্রিফিং রয়েছে, যেটি তাদের সেই নিরাপত্তার বিষয় নিয়ে। সব মিলিয়ে আসলে আমরা দেখতে পেয়েছি এই জাতীয় স্মৃতিসৌধে যে আজকে তারেক রহমান এখানে আসবেন সেই আশাকে কেন্দ্র করে এখানে কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে এখানে স্থানীয় যারা বিএনপি এবং পাশাপাশি যে ধামরাই উপজেলা রয়েছে এবং আশেপাশে আরো তোহার, নবগঞ্জ, কেরানীগঞ্জ, সেখান থেকে কিন্তু তারা আসবে। তো সেই হিসেবে আমরা যেটি জানতে পেরেছি এখানে কিন্তু ব্যাপক একটি শোডাউন দেওয়া হবে। সব মিলিয়ে জাতীয় স্মৃতিসৌধের আজকের যে শহীদদের প্রতি সেটিতে একটি ইতিবাচক দিক দেখছেন এখানকার স্থানীয় যারা নেতাকর্মী এবং আগামী নির্বাচন সামনে জানেন, সেই নির্বাচনের কিন্তু তাদেরকে এই আজকের যে এখানে স্মৃতিসৌধে তিনি আসবেন সেটি চাঙ্গা করবে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি কর্মীরা। তো এই ছিল অনুজাত আমার কাছ থেকে সর্বশেষ। হালিম, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। সকলে মিলে দেশ গড়ার সময় এসেছে জানিয়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর 300 ফিট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে বলেও জানান তারেক রহমান। বীরের বেশে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাতৃভূমিতে পা রেখে
আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। বিমানবন্দর থেকে সবার আগে বাংলাদেশ লেখা একটি লাল সবুজ বুলেট প্রুফ বাসে রওনা হন তারেক রহমান। রাস্তার দুপাশে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। বেলা ৩:৫০ তিনি গণসংবর্ধনা স্থলে পৌঁছালে পুরো এলাকা স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়। শেষ হয়েছে অপেক্ষা, স্বদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ জন্মভূমির কাছে, নিজ মাটির কাছে, নিজ মায়ের কাছে এই ফেরা। ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের সংবর্ধনা স্থল ও আশেপাশের এলাকা জনসমুদ্রে রূপ নেয়। সামাল দিতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। বরাদ্দ রাখা বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ একটি চেয়ার টেনে বসেন তারেক রহমান। এরপর সামনে থাকা লাখো জনতার উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। ৩:৫৮ বক্তব্য শুরু করেন বিএনপির এই নেতা। প্রিয় বাংলাদেশ, এ সময় দেশ পুনর্গঠনের পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। এখনো ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকলে মিলে দেশ গড়ার সময় এসেছে। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। আগামী দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। খেলার খবর। দীর্ঘ ৮ বছর পর বিপিএলের প্রথম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটে। শুক্রবার প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটের প্রতিপক্ষ রাজশাহী। দ্বাদশ আসর উদ্বোধনের সুযোগকে স্মরণীয় করে রাখতে প্রস্তুত সিলেট ক্রিকেট স্টেডিয়াম। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 লিগ বিপিএল এর দ্বাদশ আসর বসছে শুক্রবার। ৬টি দল মাঠের লড়াইয়ে শামিল হবে চায়ের শহর সিলেটে। সুরমা নদীর পারে দলগুলো মাঠের প্রস্তুতি শুরু করেছে জোরে সোরে। দীর্ঘ বিরতির পর বিপিএল উদ্বোধনী আয়োজনে দায়িত্ব পাওয়া সিলেটের জন্য বড় প্রাপ্তি। গ্যালারি ভেদে টিকিটের দাম ২০০ টাকা থেকে ২০০০ টাকা। অনলাইনে টিকিট বিক্রি নিয়ে আছে ভক্তদের অভিযোগ। দর্শকদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করি, তবে সেক্ষেত্রে টিকিট নিয়ে কিছু ঝামেলা পোহাতে হয়। সিলেটের মানুষের স্পোর্টসের যে ক্রেজ, সেটা কিন্তু অন্যান্য জায়গা থেকে আমি মনে করবো যে আলাদা। খেলাধুলার প্রতি আমাদের সবসময় আগ্রহ, বিপিএল এর প্রতি একটু বেশি থাকে, স্টেডিয়ামের খেলা জায়গার প্রতি একটু বেশি থাকে। প্রথম ম্যাচে ২৬ ডিসেম্বর স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স। লাক্কাতুরায় স্বল্প পরিসরে হবে উদ্বোধনী অনুষ্ঠান। আমাদের মাঠ প্রস্তুত আছে, রিসেন্টলি এনসিএল হয়ে গিয়েছে, মাঠ প্রস্তুত আছে এবং উইকেটগুলো খুব ভালো অবস্থায় আছে। আশা করছি এখানে প্রচুর রান হবে, দর্শকরা যেটা চান, এবং ছোটখাটো কিছু মেইনটেনেন্সের কাজ চলমান আছে, এগুলো আসলে শেষ হয়ে যাবে। বিপিএল কে নতুন করে আমেজ পূর্ণ করতে উদ্যোগ নিয়েছে বিসিবি। গুরুত্ব দেওয়া হয়েছে শৃঙ্খলা, স্বচ্ছতা ও পেশাদারি ব্যবস্থাপনায়। বিগত দিনগুলোতে যে সমস্ত এক্সপেরিয়েন্স হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এইবার যেন আরেকটু বেটার হয়, কিছু জায়গায় যেন আমরা ডেভেলপমেন্ট করতে পারি। প্রত্যেকটা বাহিনীর থেকেই একটু এনহান্স সিকিউরিটি
একটা হইল সিকিউরিটি সিস্টেম রিলেটেড জিনিসগুলো থাকবে এনহান্সড, আরেকটা একই সাথে নাম্বারস, কোয়ান্টিটি বা রিসোর্সেসও বেশি থাকবে। এটা প্রত্যেকটা সেগমেন্ট থেকেই থাকবে। আমরা কিছু কিছু জায়গায় যেমন গতবার ভলান্টিয়ার দিয়ে যে জিনিসগুলো আমরা চেয়েছিলাম গতবার বা তার আগের বার করতে, এইবার সেইখানে বিএনসিসির লোক বেশি থাকবে। বড় তারকাদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে মাঠে ফিরবে বিপিএল, এমন আশা করছেন ক্রিকেট প্রেমীরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। বিপিএল এর দ্বাদশ আসর শুরুর একদিন আগে ঘটল অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা। আর্থিক জটিলতার কারণ দেখিয়ে আসর থেকে সরে দাঁড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। বিসিবি বরাবর পাঠানো এক চিঠিতে চট্টগ্রাম রয়্যালসের মালিক কাইয়ুম রশিদ জানান, আর্থিক জটিলতার কারণে তারা বিপিএলে অংশ নিতে আগ্রহী নন। এমন সমস্যায় পড়ে অবশেষে দলটির মালিকানা বুঝে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টি নিশ্চিত করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু। এবার চট্টগ্রামের মালিকানা পেয়েছিল ট্রায়াঙ্গল সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠান। ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের 25% পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও সেটিও পরিশোধ করেনি তারা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।